আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা গতদিন আলোচনা করছিলাম হচ্ছে দণ্ডবিধি আইনের ২৬৩ ধারা পর্যন্ত মুদ্রা সম্পর্কিত অপরাধ। এটা ছিল দণ্ডবিধি আইনের ১২তম অধ্যায় বা ১২ পরিচ্ছেদ। আজকে আমরা আলোচনা করব হচ্ছে দণ্ডবিধি আইনের ১৩তম পরিচ্ছেদ, যেটা হচ্ছে ওজন বাটখারা সম্পর্কিত অপরাধ। আমরা ফৌজদারি কার্যবিধিতে একটা ধারা পাইছিলাম, সেই ধারাটা হচ্ছে বাটখারা সম্পর্কিত। এটা কত ফৌজদারি কার্যবিধির কত অধ্যায়ের কততম ধারা একটু বলেন। কে বলবেন, বলেন। ফৌজদারি কার্যবিধিতে আমরা বাটখারা সম্পর্কিত একটা ধারা পাইছিলাম, এই ধারাটা কততম ধারা? স্যার এটা ১৫ স্যার। অবৈধ বাটখারা স্যার, ওই যে মানে থানা ভারত কর্মকর্তা উনি স্যার ওসি স্যার, ওই যে মানে ওনার এলাকা বা থানাধীন এলাকা যে অবৈধ কোনো বাটখারা দাঁড়িপাল্লা বা ওজন মাপক কোনো সংগ্রাম পাওয়া গেলে উনি তো বিনা তল্লাশি করতে পারে স্যার। এটা স্যার থ্যাংক ইউ। ১৫ আর পিআরবি ২৮০ স্যার। হ্যাঁ, আর থ্যাংক ইউ এটা আইনুল ভাই, আপনাকে অনেক ফৌজদারি ধন্যবাদ। আপনি যেমন যে বিগত ক্লাসের ধারাগুলো মনে রাখতে পারছেন, এই জন্য আপনাকে থ্যাংক ইউ। ফৌজদারি কার্যবিধি আইনে ১৫৩ ধারা ১৩ অধ্যায় কি পুলিশের প্রতিরোধমূলক বা নিবর্তনমূলক কার্যক্রমের শেষ ধারা, যেটা হচ্ছে ১৫৩ ধারা। ১৩তম অধ্যায়ের যে ৫টা ধারা ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, এটার যে ৫ নাম্বার ধারা সেটাই হচ্ছে অবৈধ বাটখারা সম্পর্কিত। যদি এই বাটখারাগুলা যখন পাওয়া যায় তখন কি হবে? তাদের বিরুদ্ধে দণ্ড হবে দণ্ডবিধি আইনের ১৩তম অধ্যায়। যেমন ওই জায়গায় ১৩তম অধ্যায়, ঠিক এখানেও কি ১৩তম অধ্যায়। বাটখারা ও মাপকাঠি সংক্রান্ত অপরাধ দ্বারা হচ্ছে ২৬৪ হতে ২৬৭ ধারা। দণ্ডবিধি আইনের ২৬৪ ধারা কি? ওজনের জন্য অপকৃতি যন্ত্রের প্রতারণামূলকভাবে ব্যবহার। অপকৃত যন্ত্র, অপকৃত যন্ত্র কি? যেমন ২৬৪ ধারার মূলত কোন ধারার জন্য প্রযোজ্য? এটা কি দাড়িপাল্লার জন্য, নাকি মেশিনের জন্য, নাকি দাড়িপাল্লার যে পাথর আছে সেই পাথরের জন্য? একটু আপনারা বলবেন, মুখে বলবেন। ২৬৪টা মূলত কোনটা অপরাধ হলে তার জন্য ব্যবহার? পাথরের জন্য স্যার, পাথরের জন্য স্যার। পাথর পাথর দাড়িপাল্লা পাথর। না, এটা হচ্ছে দাড়িপাল্লার জন্য। দাড়িপাল্লা ওয়েট স্কেল যেটা আছে সেই স্কেলের জন্য হচ্ছে ২৬৪ ধারা। ২৬৫ ধারা হচ্ছে কি? পাথরের জন্য। ২৬৫ ধারা হচ্ছে পাথরের জন্য, অথবা আমরা এই যে কাপড় মাপার ফিতা আছে না, এই বুয়া ফিতা, অথবা কাপড় মাপে যে স্কেল। হ্যাঁ, কাপড় মাপার ওই যে লম্বা গজ স্কেল আছে না, এই স্কেলের জন্য এটা হচ্ছে ২৬৫। আর যদি মনে হয় যে দাড়িপাল্লা হয় অথবা মেশিন হয় তাহলে কত? ২৬৪ ধারা। যদি এই বুয়া মেশিন বা জাল মেশিন রাখে বা বুয়া দাড়িপাল্লা, দেখা যায় যে তার দিকেরটা বেশি আর কাস্টমারের দিকেরটা কম, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে ২৬৪। আর যখন এটা পাথর, মাপকাঠি অথবা ফিতা, পাথর, মাপকাঠি অথবা ফিতা অথবা বাটখারা। বাটখারাটা কি? এই যে মনে করেন যে কেজির যে পাথরগুলো আছে এগুলা ক্ষয় হইতেই পারে। কথা বুঝছেন? কারণ এগুলা বেশি দিন থাকতে থাকতে কি হয়, গোসা খাইতে খাইতে এগুলা ক্ষয় হয়, তখন এগুলা অটোমেটিকলি কমে যায়। আর অনেকেই আছে মনে করেন যেগুলা জাল জালিয়াতি করিয়া কিছু কমটাই রাখে, সেই ক্ষেত্রে যখন এইরকম বুয়া জিনিসপত্র রাখবে তখন তার শাস্তি হবে কি? ২৬৫ ধারা। তাহলে ৬৪ ধারা হলো কি? মেশিন অথবা দাড়িপাল্লার জন্য যদি কেউ প্রতারণামূলক ভাবে ব্যবহার করে, যেটা অপকৃত, তাহলে তার শাস্তি হবে ২৬৪। আর যখন এই যে পাথর দিয়ে মাপবে বা যে মেশিন অথবা মাপকাঠি অথবা ফিতা যদি হয় প্রতারণামূলক ভাবে ব্যবহার করে অপকৃত, তাহলে তার শাস্তি হবে ২৬৫ ধারা।
তাহলে 266 কি? এই যে এগুলা তার দখলে রাখছে, এই যে দাড়িপাল্লা অথবা পাথর অথবা এই যে মাপকাঠি অথবা ফিতা, এগুলা কি করছে? অপকৃত জানিয়া, জাল বেজাল জানিয়াও কি করছে? নিজের দখলে রাখছে। তাহলে তার শাস্তি হবে 266 দ্বারা। তাহলে 264 হচ্ছে কি? বেজাল দাড়িপাল্লা বা মাপকাঠি ব্যবহার করা। 265 এই মাপপাতর বা বাটকারা, ফিতা, স্কেল যদি বুয়া ব্যবহার করে, জাল ব্যবহার করে, তার শাস্তি হবে 265। 266 হচ্ছে কি? এই যে বুয়া যন্ত্র, বুয়া দাড়িপাল্লা, বুয়া মাপকাঠি বা কি বাটকারা অথবা ফিতা, এগুলা কি করছে? তার দখলে রাখছে, তার শাস্তি হবে 266 দ্বারা। 267 দ্বারা হচ্ছে কি? এই বুয়া বাটকারা মাপকাঠি কি করা? প্রস্তুত বা বিক্রয় করা। সে কি করছে? এই যে বুয়া মাপকাঠি, বাটখারা, দাড়িপাল্লা, এগুলা কি করছে? প্রস্তুত করছে অথবা বিক্রয় করার জন্য রাখছে। সেক্ষেত্রে তার শাস্তি হবে 267 দ্বারা। এই অধ্যায়ের কি আর আপনাদের কোনো প্রশ্ন আছে? এই যে 4টা দ্বারার। 264 হইল কি? অপকৃত যন্ত্র, প্রতারণার উদ্দেশ্য যিনি ব্যবহার করে, তার শাস্তি। 265 অপকৃত বাটখারা বা মাপকাঠি প্রতারণার জন্য যিনি ব্যবহার করে, তার শাস্তি। 266 হচ্ছে এই যে 64 এবং 65 অপকৃত মাপকাঠি এবং বাটখারা কি করছে? নিজের দখলে রাখছে। তাহলে তার শাস্তি 266। আর 267 হয়েছে কি? অপকৃত বাটখারা মাপকাঠি প্রস্তুত এবং বিক্রয় করার জন্য কি করা? শাস্তি হচ্ছে 267 দ্বারা। এই ছিল আমাদের 13তম অধ্যায়। 14তম অধ্যায় হচ্ছে কি? জনস্বাস্থ্য, নিরাপত্তা, সুবিধা, সুবর্ণতা, নৈতিকতা সংক্রান্ত অপরাধ, যেটারে বলি আমরা কি? গণ উপদ্রব। তাহলে গণ উপদ্রবের আমরা ধারা পড়ছি কত ফৌজদারিতে? 134 স্যার। হ্যাঁ, 133 থেকে 34। মূলত 133 থেকে মূলত গণ উপদ্রব শুরু। 133 থেকে গণ উপদ্রব শুরু। 34 হচ্ছে আদেশ দিবেন, এটা অপসারণের জন্য আদেশ দিবেন হচ্ছে 34 দ্বারা। কিভাবে আদেশটা হবে? সমন এবং হুলিয়ার মতো করে। তাহলে এই যে ফৌজদারি কার্যবিধি 10ম অধ্যায়ের যে গণ উপদ্রব আছে, এই গণ উপদ্রব গুলা যদি সে করে, তাহলে তার শাস্তি হবে কি? দণ্ডবিধি আইনের 14তম অধ্যায়, যেখানে বলা আছে দণ্ডবিধি আইনের 268 দ্বারা হতে 293 শর্ট হাইফেন গ পর্যন্ত। 293 শর্ট হাইফেন 294 শর্ট হাইফেন খ পর্যন্ত। তাহলে দণ্ডবিধি আইনের 268 দ্বারা গণ উপদ্রব এর সংজ্ঞা। তাহলে গণ উপদ্রবের সংজ্ঞাটা কি হবে? যে ব্যক্তি জনসাধারণের কি করে? ক্ষতি, বিপদ, বিরক্তি সৃষ্টি করে, সেই ব্যক্তি গণ উপদ্রবে অপরাধে দোষী হবে। এক কথায় শেষ, যে ব্যক্তি জনসাধারণের, এখন শুধু যদি একজন ব্যক্তির হয়, তাহলে তো সেটা কি হবে না? গণ উপদ্রব হবে না। যেমন নুরুল ইসলাম ভাই কি করলো? শুধু আইনুলের পথ প্রতিবন্ধকতা তৈরি করলো, তাহলে কি এটা জনসাধারণ হইল? হইল না, একজন ব্যক্তি হইল। যখন একের অধিক 2, 5, 10 জন ব্যক্তির কি হয়? বিরক্তির কারণ হয়, বিপদ হয়, তাহলে সেটা কি হবে? গণ উপদ্রবের জন্য দোষী হবে। দণ্ডবিধি আইনের 268 দ্বারা সংজ্ঞা। দণ্ডবিধি আইনের স্যার শাস্তি 290 না স্যার? জি ভাইয়া? স্যার 268 সংজ্ঞা স্যার, 290 তে শাস্তি না স্যার? 290 তে হ্যাঁ, শাস্তি। হ্যাঁ, 268 শাস্তি হচ্ছে 290। 268 দ্বারা হচ্ছে সংজ্ঞা গণ উপদ্রবের, আর শাস্তি হচ্ছে 290 দ্বারা। তারপরে হচ্ছে দণ্ডবিধি আইনের 269 দ্বারা। 69 দ্বারা কি? যে অবহেলা জনিত কারণ, যেটা আমরা 2020 সালে করোনার সময় দেখছি, যে অবহেলা জনিত কার্য দ্বারা যদি জীবন বিপন্ন রোগের সংক্রমণ বিস্তার লাভ করার সম্ভাবনা থাকে, তাহলে সেই ব্যক্তির শাস্তি হবে কি? 269 দ্বারা, যেটা হচ্ছে সংক্রামক ব্যাধি আইনে নতুন করে এটা খুবই তোড়জোড় হয়েছে। কিন্তু
এই সংক্রামক ব্যাধিটা আসছে কোত্থেকে? এই যে দণ্ডবিধি আইনের 269, 70, 71, 72 এই জায়গাতেই কিন্তু সংক্রামক ব্যাধিটা আসছে। তাহলে 269 দ্বারা হলো কি, যে আপনি কোনো এই জীবন বিপন্নকারী রোগ, যেটা আমরা উদাহরণ দিলাম কি করোনা। এই করোনার সময় আপনি কি করছেন? নিজে অবহেলা করছেন। আপনারা বলছেন যে কোয়ারেন্টাইন থাকেন, আপনি কোয়ারেন্টাইন থাকবেন না। আপনি কি করছেন? মানুষের মধ্যে ঘুরে বেড়াইছেন। সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে কি 269 দ্বারা। অর্থাৎ অবহেলাজনিত কাজ দ্বারা কি জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ বিস্তার লাভ করার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 269 দ্বারা। দণ্ডবিধি আইনের 270 দ্বারা বিদ্বেষপূর্ণ কাজ। বিদ্বেষপূর্ণ কাজ দ্বারা কি জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ বিস্তার লাভের সম্ভাবনা রয়েছে। এই ক্ষেত্রে যদি কোনো কিছু করে তাহলে তার শাস্তি হবে 270 দ্বারা। এখন এই বিদ্বেষপূর্ণ কার্য এটা কি বলবেন? আপনারা কেউ কি একটু বলতে পারবেন? রেদওয়ান, আরিফ শত্রুতা করে বাইশ থেকে তো হবে। আরিফ বলো। মানে বিদ্বেষপূর্ণ বলতে এখানে শত্রুতামূলক ভাবে বা ইচ্ছাকৃত ভাবে কারো ক্ষতি করার উদ্দেশ্যে এরকম। একটা উদাহরণ দাও। যেমন আমার এই করোনা ভাইরাস হয়েছে, হুম, আমার প্রতিবেশী ভালো আছে, হ্যাঁ প্রতিবেশী প্রতিবেশী মন আগের থেকে হয়তো কোনো শত্রুতা থাকতে পারে বা নাও থাকতে পারে, কিন্তু আমার ইচ্ছা হইতেছে তার আমার হয়েছে তারও হোক এরকম। তো তার সঙ্গ, তার সাথে চলাফেরা করা, তার সামনে দিয়ে ঘোরাফেরা করা যাতে তার রোগটা হয়, এরকম ব্যাপারটা না? হ্যাঁ এইরকমই, এইরকম, এটা ঠিক আছে, কিন্তু গুছিয়ে বলতে পারো নাই আর কি। এটা খুব সুন্দর উদাহরণ। যেমন আমার আচ্ছা। শত্রুতা হচ্ছে আরিফের সাথে। এখন আমার তো করোনা হয়েছে, এখন আমি চাচ্ছি যে আরিফের ক্ষতি হোক। আমি মনে হুম করো যে কি করলাম, আমার করোনা হয়েছে এটা গোপন করে গিয়ে আরিফে জড়াই ধরলাম যে বন্ধু আসো, ঠিক আছে, যাতে আমার থেকে তার কাছে হুম হুম, সংক্রমণটা যায়। এই যে আমি কি করলাম, নিজের ভিতরে সহজে যায়, হিংসা হ্যাঁ। বিদ্বেষ নিয়ে আরিফকে যে জড়াইয়া ধরলাম যাতে সে সংক্রামিত হয়, এই জন্য আমার শাস্তি হবে কি 270 দ্বারা। উদাহরণগুলো কিন্তু মনে রাখবেন, ঠিক আছে? ক্লিয়ার। দণ্ডবিধি আইনের 271 দ্বারা সংগরোধ সংক্রান্ত নিয়ম অমান্য করা, যেটা এই যে হোম কোয়ারেন্টাইন বা কোয়ারেন্টাইন বলছিলাম, এটা হচ্ছে কি যে সংগরোধ সংক্রান্ত নিয়ম অমান্য করা। যেমন বিশেষ করে 271 দ্বারা বলছে যে সরকার কর্তৃক প্রণীত আদেশ অমান্য করে যদি কোনো জাহাজ কোনো উপকূলে বা কোনো জাহাজের সাথে মেলামেশা করে, সেই ব্যক্তি 6 মাস পর্যন্ত কারাদণ্ড হইতে পারে। যেমন কি আমরা যখন করোনার সময় দেখছিলাম যে বাহির থেকে যখন কোনো বিমান জাহাজ আসছে তারা কি করছে, স্যানিটাইজ করছে যে এটা স্যানিটাইজ করে তারপরে বাংলাদেশে ল্যান্ড করতে দিছে বা তীরে বিড়াইছে। ঠিক এইটাই হচ্ছে যে যখন সরকার কি করছে একটা আদেশ দিছে যে কোনো জাহাজে বিড়বে না, কোনো জাহাজ কোনো জাহাজের সাথে মেলামেশা করবে না, অথবা কি কোনো উপকূলে নামবে না। যেমন এই যে এখন বর্তমানে ইন্ডিয়াতে কি হচ্ছে, এই ওই যে কি একটা ভাইরাস আসছে না, নিপা ভাইরাস। ইন্ডিয়াতে নিপা ভাইরাস দেখা দিছে। এখন যদি সরকার বলে দেয় যে বাংলাদেশের কোনো জাহাজ কি করবে না, ইন্ডিয়ার কোনো বন্দরে নামবে না, এখন তারা যদি সেটা যদি অমান্য করে তাহলে কি হবে, তার শাস্তি হবে 271 দ্বারা। 272 দ্বারা হইলো কি খাদ্য বা পানীয় দ্রব্যে ভেজাল। তাহলে আমরা 268 পাইলাম গণ উপদ্রবের সংজ্ঞা, শাস্তি 290। 269 কি, যে সংক্রামক ব্যাধি অবহেলার দরুন যদি বিস্তার করে তাহলে তার শাস্তি 270। বিদ্বেষপূর্ণ কাজ বা আচরণ দ্বারা যদি সংক্রামক ব্যাধি বিস্তার করায় তাহলে তার শাস্তি হচ্ছে 270। 71 দ্বারা হচ্ছে সঙ্গরোধ সংক্রান্ত নিয়ম, যা আমরা বলি কোয়ারেন্টাইন, যদি সে কোয়ারেন্টাইনের আদেশ অমান্য করে তাহলে তার শাস্তি হবে কি 271 দ্বারা। এটা আমরা সংক্রামক ব্যাধি আইনের 14তে পাবো, যেটা হচ্ছে যে কোয়ারেন্টাইনের যে এই বিষয়টা সংক্রামক ব্যাধি আইনের 14তে। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 272 দ্বারা বিক্রয়ের জন্য কি খাদ্য বা পানিতে ভেজাল মিশানো। এখন যেই ব্যক্তি কি করছে যে ভেজাল খাদ্য অথবা পানীয়, যেমন ভেজাল খাদ্য কি, আমরা যেমন দেখা যায় যে এই যে ব্রেড খাই, বিস্কিট খাই, তারপর হচ্ছে এই কেক খাই,
এগুলোর মধ্যে কি করছে, ভেজাল দিছে, অর্থাৎ তার যে গুণগত মান সেই গুণগত মানটা নষ্ট করছে। অথবা আমরা সফট ড্রিঙ্কস যেগুলা খাই হচ্ছে বিভিন্ন ঠান্ডা জাতীয়, এগুলোর মধ্যে তার যে গুণগত মান সেটা নষ্ট করছে, তাহলে তার শাস্তি হবে কি 272 ধারা। আর 273 ধারা হচ্ছে ক্ষতিকর খাদ্য বা পানীয় বিক্রয় করা, অর্থাৎ এই যে ভেজাল যে খাদ্যগুলো আছে এগুলো যদি কেউ বিক্রয় করে তাহলে তার শাস্তি হবে কি 273 ধারা। তাহলে 72-এর সাথে মিলাই নিবেন 273। 72 হচ্ছে কি, যে খাদ্য বা পানিতে কি করা, ভেজাল দেওয়া। ভেজাল দিলে তার শাস্তি 6 মাস বা জরিমানা বা উভয়দণ্ড হইতে পারে। আর 73 দ্বারা কি, যে যদি এটা কি ভেজাল খাদ্য জানিয়েও বিক্রয় করে বা প্রদর্শন করে অথবা কি করছে প্রস্তাব দিছে, যেমন আমি হচ্ছে কি একজন রিপ্রেজেন্টেটিভ, যে আমি বিভিন্ন জায়গায় এগুলা খাদ্য পানীয় বিক্রি করি। এখন আমি এসে আমি জানি যে আমার এটা ভেজাল, এটা কি করলাম, একজন দোকানদারকে প্রস্তাব করলাম যে আপনি আমার এটা রাখেন বা এটা প্রদর্শন করেন অথবা বিক্রয় করেন। যখনই আপনি এটার জন্য কি হবেন, সম্মত হবেন, তখনই এটার শাস্তি হবে 273 ধারা। 274 ধারা হইলো ভেষজ পদার্থে ভেজাল মিশানো। এখন ভেষজটা কি, ভেষজটা হচ্ছে ওষুধ। ওষুধে যদি কেউ ভেজাল মিশায়, যেমন বাজারে এখন দেখবেন যে অ্যাভেলেবেল বিভিন্ন কোম্পানির ওষুধ আছে, নাম ছাড়া নাম, এক কোম্পানির ওষুধ আর এক কোম্পানি সিলমাইরে দিয়ে দিচ্ছে, অথচ অরিজিনাল কোম্পানির ওষুধটা আপনি যখন কিনতে যাবেন তখন দেখবেন যে এটার দাম হচ্ছে প্রচুর বেশি। আবার একই ওষুধ অন্য দোকান থেকে নিলে বা বলবে যে এটা অন্য একটা কোম্পানি আছে এটা নিতে পারবেন, এটার দাম একটু কম। এই যে ভেজাল ওষুধটা যে কি করলো, ওষুধে ভেজাল দিল, এই ভেজাল দেওয়ার জন্য তার শাস্তি হবে 274 ধারা। আর 275 ধারা হচ্ছে কি, এই ভেজাল ওষুধটা কি করে যদি বিক্রি করে তাহলে তার শাস্তি হবে 275 ধারা। তাহলে 272 হইল কি, খাদ্যে ভেজাল দেওয়া বা পানীয় ভেজাল দেওয়া, তার শাস্তি। 273 হইল এগুলা যদি খাদ্য ভেজাল খাদ্য বা পানি বিক্রি করে তাহলে তার শাস্তি। 74 হইল ওষুধে ভেজাল দেওয়া। আর 75 হইল ভেজাল ওষুধ বা নকল ওষুধ বিক্রি করার শাস্তি। 276 হলো এক ওষুধ অন্য ওষুধ হিসাবে বিক্রি করা। 276 এক ওষুধ অন্য ওষুধ হিসাবে বিক্রি করা। আমি কিন্তু মূল বইয়ের থেকে ডিফারেন্স ভাবে বলতেছি, কথা বুঝছেন? কারণ এই যে কোন ভেষজকে ভিন্নতর ভেষজ বা প্রস্তুত প্রক্রিয়া হিসেবে বিক্রি করা, এগুলো বললে কিন্তু আপনাদের মাথায় থাকবে না, ঠিক আছে? এই জন্য আমি মনে করি যে ভিন্ন ভাবে বলতেছি, যে এক ওষুধ অন্য ওষুধ হিসাবে বিক্রি করা, এটা হচ্ছে 276 ধারা। এখন এটা কি বলবেন আপনারা? আপনারা একজন উদাহরণ দেন, 276 একটা উদাহরণ দেন তো দেখি আপনারা, এক ওষুধ অন্য ওষুধ হিসেবে বিক্রি করা। মানিক ভাই বলেন। আর যেমন ট্যাপেন্টাডল, যে ওইটা আপনার মাদক হিসাবে, এটা যদি কারো হয়তো পেটে ব্যথা বা অন্য কোনো হিসেবে নেশা জাতীয়, ট্যাপেন্টাডল ট্যাবলেটটা কিন্তু নেশা জাতীয়, কিন্তু এটাকে যদি কেউ পেটে ব্যথা হিসেবে ব্যবহার করে সেটা তো একটা ভেজালের মধ্যে পড়ে। এটা ঠিক আছে, আমরা একটু সহজভাবে উদাহরণ দিই যেটা আমরা বলতে পারি। যেমন আমরা গ্যাস্ট্রিকের ওষুধ খাই হচ্ছে কি লসেকটিল, স্যাকলো, সার্জেল, এগুলা খাই হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ। এখন এগুলার বিভিন্নটার বিভিন্ন কোম্পানি। এখন যদি মনে করেন যে স্যাকলো যে কোম্পানি, এইটার একটা দেখবেন যে সেলকা না কি জানি একটা ওষুধ বাইর হয়েছে, সেলকা বা এরকম কি একটা জানি একটা ওষুধ বাইর হয়েছে, ঠিক স্যাকলোর মতোই, খাবারটাও এখন হুবহু। এখন যখন মনে করেন যে আপনি দোকানে ওষুধ কিনতে গেলেন, ওষুধটা কি করলো, আপনি গিয়ে চাইলেন স্যাকলো, এখন আপনারা স্যাকলোর জায়গায় দিয়ে দিল সেলকা বা এরকম একটা কিছু দিয়ে দিল, দিয়ে বললো যে এই নেন এটা হচ্ছে স্যাকলো। এই যে আপনাকে এক ওষুধ অন্য ওষুধ হিসেবে দিল, এটার জন্য তার শাস্তি হবে 276 ধারা। তারপর হচ্ছে 277 ধারা, সরকারি পানির লাইন অপরিষ্কার করা। যেমন আমরা কি করি, ওয়াসার পানি খাই বা সিটি কর্পোরেশনের সাপ্লাইয়ের পানি খাই, এই যদি কেউ
সাপ্লাইয়ের পানিতে যদি কেউ ভেজাল করে বা দূষিত করে ময়লা করে তাহলে তার শাস্তি হবে 277 দ্বারা। 278 দ্বারা আবহাওয়াকে ক্ষতিগ্রস্ত করা। আবহাওয়া ক্ষতিগ্রস্ত করা কি, এখন তো আমরা দেখা যায় যে নিজেরাই আবহাওয়া খুব বেশি ক্ষতিগ্রস্ত করি। দেখা গেল যে আমরা পলিথিন জ্বালাই দিয়া ধোঁয়া উড়াইতেছি, এই যে আবহাওয়ার মধ্যে আমরা কার্বন ডাই অক্সাইড মিশাইতেছি না, এই জন্য আমাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে 278 দ্বারা। 279 দ্বারা রাজপথে বেপরোয়া গাড়ি চালানো বা গুড়া দৌড়ানো। রাজপথে বেপরোয়া গাড়ি চালানো বা গুড়া দৌড়ানো, যদিও এটা 279-তে ছিল, এখন এটা চলে গেছে হচ্ছে কি সড়ক পরিবহন আইনে। 87। সড়ক পরিবহন আইনে চলে গেছে, যদি কোনো ব্যক্তি কি করে রাজপথে বেপরোয়া ভাবে গাড়ি চালায় বা গুড়া দৌড়ায় তাহলে তার শাস্তি হবে কি দণ্ডবিধি আইনের 279 দ্বারা। প্রশ্নের মধ্যে বুঝছে তারপর উত্তর করতে হবে। এটা কিন্তু এখানে মনে রাখবেন, রাজপথে বেপরোয়া গাড়ি চালানো বা অশ্বারোহণ, যদি আপনার প্রশ্নের মধ্যে অশ্বারোহণ সম্পৃক্ত থাকে তাহলে আপনি 279 থেকে অবশ্যই উত্তর করবেন। আপনি ওই কি কয় সড়ক পরিবহন আইনে যাবেন না। আর যদি আপনি বেশি আপনার কনফিডেন্স থাকে তাহলে কি করবেন, দণ্ডবিধি 279 দিবেন আর সড়ক পরিবহন আইনের ওই কত জানি এটা 87 87 দ্বারা। হ্যাঁ 87 দ্বারা হইলে তাহলে অপরাধ করছে কত দাঁড়ায়? 87 অপরাধ হলো 44 দ্বারা শর্ত লঙ্ঘন করলে 44 অপরাধ। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 280 দ্বারা বেপরোয়া ভাবে জাহাজ চালানো। যদি কোনো ব্যক্তি অর্থাৎ তার যে জাহাজটা যেভাবে চালানোর কথা সেভাবে না চালে কি করে বেপরোয়া ভাবে চালাইতে গিয়ে দেখা গেছে কি আরেকটা নৌকা অথবা লঞ্চকে অথবা জাহাজকে ধাক্কা দিছে, মানুষের ক্ষয়ক্ষতি করছে, তাহলে তার শাস্তি হবে কি 280 দ্বারা। তাহলে আমরা কি পাইলাম, 79-তে পাইলাম বেপরোয়া গাড়ি চালানো আর 80-তে পাইলাম জাহাজ চালানো। 281-তে পাইলাম কৃত্রিম বাতি নিদর্শন বা বয়া প্রদর্শন। এই কৃত্রিম বাতি নিদর্শন বা বয়া প্রদর্শন যদি করে তাহলে তার শাস্তি হবে কি 281 দ্বারা। এখন কৃত্রিম বাতি নিদর্শন বয়া, এটা কে কি বুঝেন একটু বলেন তো দেখি। এটার আমরা কিন্তু ফৌজদারিতে নদী পথে, তারপরে যে সমুদ্র পথে, ফৌজদারিতে কিন্তু একটা ধারা পাইছি এটা। স্যার একটা টার্গেট লাইট যদি মারে, হয়তো নাবিকদের চলাচলের রাস্তায় টার্গেট লাইট মারার পরে নাবিককে বিভ্রান্ত করা, সে সঠিকভাবে চিহ্নিত করতে না পারে। ওইটা ঠিক আছে। আপনি দেখবেন এটা কই জানি দেখলাম, এই যে দেখবেন যে নদীর পাড়ে বিশাল বিশাল ওয়াচ টাওয়ার দেওয়া থাকে। যেমন চট্টগ্রাম বন্দরে দেখবেন ওয়াচ টাওয়ার আছে, ঢাকা নবাবঘাটে নবাবপুরে দেখবেন যে ওয়াচ টাওয়ার আছে। এখানে কি করে ওই যে ফোকাস মারে লাইট গুলায়, এইগুলার কি করছে এখন একজনে এই লাইটটা তার বাড়ির মধ্যে রেখে দিছে, তার বাড়ির ছাদের উপরে সে কি করছে নদীর মধ্যে দিয়ে একটা ফোকাস মারে দিছে। যদি এইরকম যদি কেউ করে তাহলে তার শাস্তি হবে কি 281 দ্বারা। আর যারা নদী পথে যান তারা দেখবেন যে নদীর মধ্যে এই যে আমরা রোডের মধ্যে যেমন এই যে কিছু সাইনবোর্ড দেওয়া থাকে না রোডের মধ্যে, এইরকম দেখবেন নদীর মধ্যেও কিন্তু সাইনবোর্ড দেওয়া আছে। অথবা দেখবেন যে নদীর উপর দিয়ে কি করে কিছু লাইন তার এগুলো কিন্তু দেওয়া থাকে। যদি এইরকম যদি কোনো সম্পত্তির যদি কেউ ক্ষতি করে তাহলে তার শাস্তি হবে কি 281 দ্বারা। আর এটা আমরা পাইছিলাম হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 152 দ্বারা। ফৌজদারি কার্যবিধি আইনের যদি এইরকম সম্পত্তি নৌচিহ্ন বয়াচিহ্ন যদি কেউ ক্ষতি করে তাহলে কিন্তু এটা পুলিশ প্রতিরোধ করবে ফৌজদারি কার্যবিধি আইনের 152 দ্বারা আর দণ্ডবিধি আইনের 281 দ্বারা। তারপর হলো দণ্ডবিধি আইনের 282 দ্বারা বাড়ার জন্য নিরাপত্তাহীন বা অতিরিক্ত বোঝাইকৃত জাহাজে কি ব্যক্তি বহন করা।
এখন আপনি ভাড়াটিয়া এই যে যেমন এই যে সামনে ঈদ আইতেছে, বরিশালের জাহাজের মধ্যে দেখবেন যে একজনের জায়গায় 20 জন তুলছে, মাল তুলছে, অতিরিক্ত টাকা নিচ্ছে, তাহলে তার শাস্তি হবে কি? দণ্ডবিধি আইনের 282 ধারা। বরিশাল দিয়ে সহজে উদাহরণ দিলাম। এই যে বরিশালের খেতার ঘাটটি যে বলে, এই যে খেতার ঘাটটি কি করছে, একজনের জায়গায় 2 জন নিছে, তারপরে মালামাল তুলছে কি অতিরিক্ত ভাড়া নেওয়ার জন্য, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে কি? 282 ধারা। আর মিশনে থাকাকালীন আমার রুমে ছিল 2 জন বরিশালের লোক, তো তাদের সাথে মনে হয় যে এগুলা বিষয় নিয়ে খুব মজা হইতো, যে বরিশালের খেতার ঘাটটিটা কি নিয়ে যাবেন নাকি বদ্দা। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 283 ধারা, রাজপথে বা নৌপথে বিপদ বা বাধা সৃষ্টি করা। রাজপথ অথবা নৌপথ কি করা? বিপদ বা বাধার সৃষ্টি করা, তাহলে তার শাস্তি হবে 283। যেমন রাজপথে কি করে? প্রতিবন্ধকতা সৃষ্টি করে, রাস্তার ডিভাইডার ঘুরাই দেয়, বা একটা গাড়ি আড়াআড়ি দাঁড় ফেলে করে কি রাখলো। করে সমস্যা তৈরি করে, অথবা রাস্তার পাশে একটা রং পার্কিং করে, যেটা এখন মনে করেন যে কি করছে, সড়ক পরিবহন আইনে চলে গেছে রং পার্কিং। এটা মূলত হচ্ছে রং পার্কিং এরই দ্বারা, এটাই মূলত হচ্ছে কি রং পার্কিং এর দ্বারা। কিন্তু এখন আর এটা রং পার্কিং নাই, এটা এখন চলে গেছে কি এই সড়ক পরিবহন আইনে। তো এটা বলছে রাজপথে বা নৌপথে আপনি কি করলেন, একটা গাড়ি নৌকা দাঁড় করে মানুষের বিপদ বাধা বা ক্ষতি সাধন করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে 283 ধারা। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 284 ধারা, বিষাক্ত বা বিপজ্জনক বস্তু সম্পর্কে পূর্ণ আচরণ। বিষাক্ত বা বিপজ্জনক বস্তু, এখন বিষাক্ত বা বিপজ্জনক বস্তু কি হইতে পারে? বিষাক্ত বা বিপজ্জনক কি হইতে পারে? এটা এই যে যেমন আমরা যে জমিতে কীটনাশক যে ছিটাই, বিষ প্রয়োগ করি, ফোরাডুন, হ্যাঁ, কীটনাশক। কীটনাশক যদি এইরকম যদি কীটনাশকটা আপনি কি করলেন, আপনার জমিতে ব্যবহার করলেন, কিন্তু এটা আপনার যথোপযুক্ত জায়গায় না রাখি আপনি খোলাভাবে রাখিয়া গেলেন গিয়া। এখন যদি এটা একটা গরু খায় বা পশু খায় অথবা যদি কোনো মানুষ খায়, এই যে আপনার যে ত্রুটির কারণে এই যদি কোনো অপরাধ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে 284। আপনি কিন্তু অপরাধ হওয়ার জন্য কিন্তু আপনার শাস্তি না, আপনি কি করছেন, এটা যে কুলার রাখিয়ে গেছেন, অবহেলা করছেন, এই জন্যই কিন্তু আপনি শাস্তি পাচ্ছেন। পরে তো অপরাধ যা ঘটবে এটার সম্ভাবনা তো আর আছেই, কিন্তু আপনি কি করছেন, এই যে আপনি যে মুভমেন্টটা দেখাইছেন, অবহেলা করছেন, এই জন্যই কিন্তু আপনার শাস্তি হচ্ছে 284। তাহলে 284 হচ্ছে বিপজ্জনক বা বিষাক্ত বস্তু যদি কেউ কি করে অবহেলার দরুন ব্যবহার করে, তাহলে তার শাস্তি। 285 অগ্নি বা দাহ বস্তু। অগ্নি বা দাহ বস্তু যেমন আমরা এখন সবাই কিন্তু গ্যাস সিলিন্ডার ব্যবহার করি। এখন আপনি যদি গ্যাস সিলিন্ডারটা যথোপযুক্ত যদি আপনি কি করেন না রাখিয়ে আপনি কি করলেন খোলামেলা ভাবে রাখা দিলেন, যেমন এই যে এখন কিন্তু রমজানের সময় দেখা যায় যে কি ওই রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার রাখে কিন্তু ওই যে পেঁয়াজু জিলাপি এগুলো কিন্তু বাঁচতেছে। এই যে যে অবহেলাগুলা এটা কিন্তু মূলত এই 285-তে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। তাহলে অগ্নি বা দাহ্য বস্তু যদি কেউ ব্যবহার করে তাহলে তার শাস্তি। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 286 ধারা, বিস্ফোরক পদার্থ যদি কেউ ত্রুটিপূর্ণ আচরণ করে তাহলে তার শাস্তি 286। বিস্ফোরক পদার্থ এই যে বিভিন্ন কোম্পানির যে বিস্ফোরক গুলো নেয়, গত মনে হয় 1 বছর না 2 বছর আগে চট্টগ্রামে যে ঘটনাটা ঘটছিল, কি করছে, এটা যেভাবে প্যাকিং করে নেওয়ার কথা ছিল ওইভাবে না নিয়ে একটা খোলামেলা কন্টেনারের মধ্যে রেখে দিছিল। পরে এখান থেকে অগ্নিসংযোগ হয়ে এই যে হাটহাজারির মধ্যে কি একটা বিশাল একটা অবস্থা হইলো। এই যে তার যে তাচ্ছিল্যপূর্ণ যে আচরণ, কি পদার্থটা হচ্ছে বিস্ফোরক পদার্থ, যদি এরকম তাচ্ছিল্যপূর্ণ আচরণ করে তাহলে তার শাস্তি 286 ধারা। তারপরে দণ্ডবিধি আইনের 287 ধারা, যন্ত্রপাতি সম্পর্কে তাচ্ছিল্যপূর্ণ আচরণ। যন্ত্রপাতি কি, যেমন আপনি একটা করাত হইতে পারে, অথবা কুড়াল হইতে পারে, অথবা ওই যে আমরা এখন গ্রাইন্ডার মেশিন ব্যবহার করি না, গ্রাইন্ডার মেশিন, ড্রিল মেশিন, আপনি এইসব কি করলেন
তাচ্ছিল্যতার সাথে ব্যবহার করলেন, বা এটার লাইন কানেকশন দিয়ে আপনি এখানে রেখে দিয়ে চলে গেলেন। এই যে আপনি যে তাচ্ছিল্যতার যে ব্যবহার করলেন বা যন্ত্রপাতিতে রাখলেন যাতে কি আঘাত এবং জখমের সম্ভাবনা থাকে মানুষের, সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে কি 287 ধারা। তারপর দণ্ডবিধি আইনে 288 ধারা, যেটা হচ্ছে আমরা বাংলাদেশে অহরহ সমস্যার সম্মুখীন হয় দালান ভাঙ্গা বা মেরামত করার যে আচরণটা আমরা করি। যে আপনাকে মেরামত আইনে বলা আছে যে আপনি যখন কোনো গড় নির্মাণ করবেন অথবা সংস্কার করবেন, আপনি জনসাধারণের চলাচলের রাস্তার উপরে কি করবেন, ছাউনি দিবেন বা নিরাপত্তা বেষ্টনী দিবেন অথবা সতর্কতা বাণী দিবেন। আপনি যদি এগুলো না করেন তাহলে আপনার শাস্তি হচ্ছে 288 ধারা। আর 289 ধারা হচ্ছে কি, যে প্রাণী সম্পর্কে তাচ্ছিল্যপূর্ণ আচরণ। আপনার পাগল কুকুর আছে, আপনি সেটাকে কি করলেন, ছেড়ে দিয়ে রাখলেন। পাগল কুকুর ছেড়ে দিয়ে রাখলেন যে মানুষকে খাবার দেন, অথবা আপনার ওই যে পালিত হিংস্র গরু যেগুলো থাকে যে ছাড়া পাইলে মানুষের উপর দিয়া ওঠে, এইসব গুলো আপনি কি করলেন, আপনি তার যথাযথ সেফটি না নিয়ে তার খাইতে দিলেন বা ব্যবহার করলেন, তাহলে আপনার শাস্তি হবে কি 289 ধারা। 290 ধারা আমরা আগেই বললাম 268 শাস্তি, আর 290 ধারা তো বললাম 268 শাস্তি, আর 291 হইলো গণ উপদ্রব বন্ধের নির্দেশ। অর্থাৎ যেটা আপনাকে এই যে 90 ধারা বলছে যে আপনি গণ উপদ্রব করবেন না, এটা যদি আপনি পুনরায় করেন তাহলে আপনার শাস্তি হবে 291 ধারা। তাহলে 290 বলছে আপনি গণ উপদ্রব করবেন না, তারপর আপনি করছেন, তাহলে আপনার শাস্তি হবে 291 ধারা। 292 ধারা হইলো অশ্লীল পুস্তক বিক্রি। অশ্লীল পুস্তক এটা হচ্ছে অঙ্গভঙ্গি ম্যাগাজিন, এইসবগুলো যদি আপনি বিক্রি করেন, আমদানি রপ্তানি করেন, তাহলে আপনার শাস্তি, বা বিজ্ঞাপন দেন, ইদানিং কিছুটা কমছে। আগে দেখা যাইতো যে বিভিন্ন বাসে উঠলে এই যে টুকন ধরাইতো যে এই নেন, এগুলো এখন অনেকটা দেখা যায় না। এই যে যদি এগুলো যদি কেউ করে তাহলে তার শাস্তি হবে কি 292। আর এইসব পুস্তক যদি কি করে অপরিণত অর্থাৎ 20 বছরের কম বয়স্ক শিশুর নিকট যদি বিক্রি করে, প্রদর্শন করে, বিতরণ করে, তাহলে তার শাস্তি হবে কি 293 ধারা। তাহলে 292 হইলো প্রাপ্তবয়স্কের নিকট, আর 93 হইলো 20 বছরের কম বয়স্ক শিশুর নিকট যদি এগুলা কি করে বিক্রয়, প্রদর্শন, প্রচার জন্য যদি উদ্যোগ নেয় তাহলে তার শাস্তি। আর 294 হইলো অশ্লীল কার্য বা সঙ্গীত করা, যে কোনো প্রকাশ্য স্থানে অশ্লীল কার্য করে, অশ্লীল গান সঙ্গীত আবৃত্তি করে, তাহলে তার শাস্তি 294 ধারা। এখন যে এই যে অশ্লীল যে গান কার্যটা বলছে, এই অশ্লীল গান বলতে কোনগুলা বোঝায় একটু বলেন তো দেখি, বা অশ্লীল কার্য বেড়া টিস্যু এগুলো তো আছেই। এই যে এখন টিকিটকি আছে না, কত কিছু টিকটিকি, কটকটি, এই যে কি হয় জানি, রাতের এইগুলাও কিন্তু অশ্লীল কার্য এবং সঙ্গীতের মধ্যে পড়ে। তারপরে আবার ওই যে যে অনাগো বাসর করে বাতিলি বইয়ে, এইগুলা গানও কিন্তু অশ্লীল কার্যের মধ্যে পড়ে। অর্থাৎ প্রকাশ্য স্থানে যদি জনগণের বিরক্ত করে এইসব গান গায়, কার্য করে, তাহলে তার শাস্তি 294। মহিলাদেরকে দিয়ে যে গান করায় রাত্রে বিভিন্ন পাড়া মহল্লায়। ওইগুলার তো আর কি বলবো ভাই, ওইগুলার তো আর বলার কিছু নাই। তারপর হচ্ছে 294 শর্ট হাইফেন ক, লটারির অফিস পরিচালনা করা। অর্থাৎ সরকার নির্ধারিত যদি না হয়, এই যে বিভিন্ন দোকানের মধ্যে দেখুন যে লটারি দেয়, ঠিক আছে, বিভিন্ন দোকানের মধ্যে লটারি দেয়, এগুলা যদি কেউ দোকানের মধ্যে লটারি রাখে বা অফিস খুলে, তাহলে তার শাস্তি 294 শর্ট হাইফেন ক। আর এই যে আমরা হাত গণনা করাই না, ভাগ্য পরীক্ষার টিকিট টিয়া পাখি দিয়া, এগুলা যদি কেউ করে তাহলে তার শাস্তি কি 294 ক, মনে রাখবেন। আর 294 খ হচ্ছে যে বাণিজ্যিক ভাবে পুরস্কার দেওয়ার জন্য কি করা, লটারির অফার করা। বাণিজ্যিক ভাবে পুরস্কার যেমন কি করে, এই এখন ওই যে রিপ্রেজেন্টেটিভ যারা আছে এরা কিন্তু এই অফারটা করে। যেমন দেখা গেছে যে সে একটা মাল বিক্রি করতে গেলে বলে যে আপনি যদি 10টা মাল কিনেন তাহলে একটা টুকন পাবেন, অথবা সে কি করে 1 ক্যারেট এই 7 আপের সাথে কি করে 2টা যে 7 আপ আপনাকে ফ্রি দিল, এটাও কিন্তু এই যে 294 শর্ট হাইফেন খ দ্বারা অপরাধ।
কথা বুঝছেন? 294তে হচ্ছে লটারির জন্য কি করা, প্রস্তাব দেওয়া বা দোকান পরিচালনা করা। আর 294 শর্ট হাইফেন খ হচ্ছে যে উপহার উপঢৌকন দেয় বা প্রস্তাব দেয়, তাহলে তার শাস্তি হবে 294 শর্ট হাইফেন খ। এটার উদাহরণ দিলাম কি, রিপ্রেজেন্টেটিভ যারা বিভিন্ন উপহার উপঢৌকন দেয়, অথবা বলে যে আপনি একটা নিলে দুইটা ফ্রি পাবেন, দুইটা নিলে একটা ফ্রি পাবেন, এই যে আপনাকে যে কি করে আকৃষ্ট করার জন্য যে অফার বা প্রলোভন গুলা দেয়, এগুলা কিন্তু 294 শর্ট হাইফেন খ দ্বারা অপরাধ। এই ছিল আমাদের আজকের আলোচনা 13 এবং 14তম অধ্যায়, যেটা হচ্ছে বাটখারা এবং গণ উপদ্রব সম্পর্কিত। এটা যদিও এখন গণ উপদ্রবের মধ্যে পড়ে না, এগুলো এখন বিভিন্ন আইনের মধ্যে ডাইভার্ট হয়েছে। ডাইভার্ট হইলেও আমাদের এমসিকিউ এবং লিখিত প্রশ্নের জন্য এগুলো জেনে রাখা দরকার, বিধায় আমরা আজকে এটা আলোচনা করলাম। এখন যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে এই বিষয়ে প্রশ্ন করতে পারেন।